তো অনেক রাত হয়ে গেছে, আমি ভেবেছিলাম অনেক কথাই আজকে আমি শেয়ার করব। আমার মেমোরিতে অনেক কথা ঘুরপাক খাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি সামনে যারা আছেন আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠানটা উপভোগ করার জন্য মুখিয়ে আছেন, ফলে আমি আমার কথা বেশি বাড়াবো না। কিন্তু কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমার জীবনের কিছু না বলা কথা আপনাদেরকে বলতে চাই। আমি মনে করি আজকের যে আমি আলমগীর, আজকের যে আমি 41তম বিসিএসে শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়েছি, আজকের যে আলমগীর এই মঞ্চে দণ্ডায়মান দাঁড়িয়ে আছে, সেই আলমগীর আপনাদের প্রোডাক্ট, আপনাদের তৈরি। সেই আলমগীর আপনাদের তৈরি ছাড়া, আপনাদের প্রোডাক্ট ছাড়া অন্য কিছু নয়। এই আলমগীরের একার পক্ষে আজকে এতদূর আসা সম্ভব ছিল না। আমার যে বাবা মা যারা মঞ্চে বসে আছেন, আপনারা অনেকেই জানেন যে আমার বাবা মার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তারা কোনো দিন স্কুল কলেজের বারান্দায় যেতে পারেননি, তারা নামটা সই করতে পারতো না। আমার কাছে, আমার ছোট ভাইয়ের কাছে তারা স্বাক্ষরদান শিখেছেন। সেই বাবা মার ঘর থেকে, সেই বাবা মার রক্ত ঘামে পয়সা থেকে আজকের আমি এই আলমগীর হয়েছি। তাই আমি কিছু কথা আপনারা না চাইলেও আপনাদেরকে শোনাতে চাই, বলতে চাই। আপনারা জানেন যে আজকে আমাদের যে জায়গাটায় অনুষ্ঠানটা হচ্ছে, একদিন কিন্তু আমাদের বাড়ি এখানে ছিল না। আজকের যে আমাদের প্রধান অতিথি, যাকে আমি ভাই বলে সম্বোধন করতেছি কারণ তার প্রতি আমার অধিকার অনেক বেশি, সেই পলাশ ভাইয়ের যে বাড়ি, সেই এরিয়াতেই নদীর পূর্ব পাশেই কিন্তু আমাদের বাড়ি ছিল। এই এলাকা কিন্তু নদীর পূর্ব পাশে ছিল। সেই নদী ভাঙ্গনের কবলে আমরা জর্জরিত, আমরা ক্লান্ত। আজকে অনেক কষ্ট করে পলাশ ভাইকে কিন্তু এই অনুষ্ঠানে আসতে হয়েছে। ফলে পলাশ ভাইয়ের কাছে আমি শুরুতেই আমার কিছু আবেদন, কিছু নিবেদন আমি জানাতে চাই, তারপর আমার বাকি কথায় যেতে চাই। পলাশ ভাই যখন নতুন এমপি হন, আমরা রৌমারী থেকে সদ্য পাশ করা বিসিএস ক্যাডাররা তার সাথে দেখা করেছিলাম বাংলা মোটরে, দ্য কিচেন রেস্টুরেন্টে। আমরা যখন তার সাথে দেখা করি, পলাশ ভাই আমাদের কাছে জানতে চেয়েছিলেন। প্রথমেই তিনি যখন আসেন, তিনি বলেছিলেন, তোমরা আমাকে নির্বাচিত করেছো, তোমরা আগামীতে কেমন রৌমারী, কেমন চিলমারি, কেমন রাজীবপুর দেখতে চাও, তোমরা বলো। সেখানে কথা হয়েছিল তার সাথে, বলেছিলাম, ভাই আপনার কাছে সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় আকুতি আমাদের, আমরা যে নদী ভাঙ্গনের ফলে যে জর্জরিত, এখানে যে পরিমাণ জমি অনাবাদি আছে, সেটা যদি একটা মাস্টার প্ল্যানের আওতায় আনা যায়, তাহলে এই হাজার হাজার মানুষের যে দুঃখ কষ্ট, কুড়িগ্রাম জেলা বাংলাদেশের মধ্যে যে শীর্ষ দারিদ্র্যপীড়িত জেলা, সেই ট্যাগ আর থাকবে না। সেই পথে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছেন। ইতোমধ্যেই পলাশ ভাই তার কাজ শুরু করে দিয়েছেন, কিন্তু আমরা বলবো যে একটা মাস্টার প্ল্যানের আওতায় শুধুমাত্র নদীর এপার ওপার নয়, আমরা যে চর অঞ্চলের বাসিন্দা আছি, আমাদের এই নয়রহাট, সেই নয়রহাট সহ কিভাবে মাস্টার প্ল্যান করে আমাদেরকে রক্ষা করা যায়, সেটা তিনি ভাববেন, সেটা তিনি তুলে ধরবেন, সেটা নিয়ে তিনি কাজ করবেন। আমরা চাই যে পলাশ ভাই তাকে যে স্বপ্ন নিয়ে, তারুণ্যের স্বপ্ন নিয়ে তরুণ এমপি হিসাবে বাংলাদেশের মধ্যে যে কয়জন তরুণ এমপি আছেন, তার মধ্যে তিনি অন্যতম। আমরা আমাদের স্বপ্ন তার মধ্যে দিয়ে বাস্তবায়িত করতে চাই। অসমাপ্ত কাজ আমরা এখানে করতে চাই। এই আকুতি, এই চাওয়া বড় ভাই হিসাবে আমি তার কাছে নিবেদন করছি। বন্ধুগণ, প্রিয় এলাকাবাসী, আমি কিছু ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। আমি যখন প্রাইমারি স্কুলে যাওয়া শুরু করি,
আমি নাকি তখন আমার মাকে বলতাম, মা আমি স্কুলে যাব না, মাস্টার যেদিন মারা যাবে ওই দিন আমি স্কুলে যাব। আমি নাকি ছোটো থাকতে খুব ভীতু ছিলাম, মানুষ দেখলে ভয় পেতাম, প্যান্ট শার্ট পরা মানুষ দেখলে ভয় পেতাম। আমার মা আজকে হাসে এবং কথা বলে যে তুমি যে আলমগীর একদিন বলতা মাস্টার মারা গেলে তুমি স্কুলে যাবা, সেই আলমগীর তুমি যে স্কুলে পড়ছো সেই স্কুলের শিক্ষক হয়ে এসছো, আজকে তুমি আবার শিক্ষা ক্যাডারে জয়েন করবা। ফলে আমার মা তিনি যদি না চাইতেন কখনো আমি এখানে আসতে পারতাম না। আমার বাবা মা, আমার মা ছাগল পালতেন, ভেড়া পালতেন, গরু পালতেন, এমনকি আমার মায়ের মহিষ পর্যন্ত ছিল। কিন্তু কোনো দিন দেখিনি যখন আমাদের টাকার প্রয়োজন, যখন বিশ্ববিদ্যালয়ের কোচিংয়ের জন্য বড় অঙ্কের টাকা প্রয়োজন, তখন আমরা তাকে মহিষ পর্যন্ত বিক্রি করতে দেখেছি। তিনি কখনো, আমার বাবা মা কখনো চাননি যে তাদের একটা উপজেলা শহরে কিংবা জেলা শহরে বাড়ি হোক, অথচ আমাদের অনেক প্রতিবেশী তারা কিন্তু উপজেলা শহরে, জেলা শহরে বাড়ি করেছেন। আজকে আমার বাবা মা যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন আমাদের মধ্য দিয়ে বাস্তবায়িত করতে চেয়েছেন। সেই স্বপ্ন জানি না কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বিশেষ ক্যাডার হয়েছি। আপনারা জানেন আমার যে ছোট ভাই আলামিন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তাই আপনাদের কাছে একটা আকুতি থাকবে যে নেপোলিয়ন একদিন বলেছিলেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেব। সেটার এক্সাম্পল আমি মনে হয় নিজেই, যে মা কথিত শিক্ষিত নয় কিন্তু তার চেয়ে অনেক বড়, সে মা অনেক কিছু পারে। এভাবে যখন আমি আমার যে স্কুল নিয়ে অনেকেই ইতিমধ্যে আমার শিক্ষক, আমাদের ইউপি চেয়ারম্যান আসাদ ভাই কথা বলেছেন, সেই স্কুলের খিরওয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমি ছাত্র ছিলাম। সেই সময় আমি পেয়েছিলাম আমাদের স্থানীয় শিক্ষক আলতাফ স্যারকে। তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি আজ নেই। তিনি থাকলে হয়তো আজকের এই দিনে আমাকে জড়িয়ে ধরতেন। আমার মনে পড়ে আমি যখন লেখা লিখতাম তিনি আমাকে বলতেন, তোমার লেখা বয়বিন্দু র ডয়বিন্দু রয়ের নিচে একটু বড় করে ফোঁটা দিবা, তাহলে তোমার লেখাগুলো দেখতে অনেক ভালো হবে। সেই আলতাফ স্যার আজ নেই। আমি পেয়েছিলাম আমার প্রধান শিক্ষক সেই সময় ছিলেন আসমত স্যার। সেই সময় দেখেছি আমাদের স্কুলের গেটে বাগান বিলাসের গাছ ছিল। সেই সময় স্কুলের গেটে তিনি বাঁশ দিয়ে বেড়া দিয়েছিলেন, অথচ আজকে সেই স্কুলের শিক্ষক হয়ে এসে আমি রোহিঙ্গার মতো আচরণ পাই। সেই স্কুলে আমাদের পানি খাওয়ার মতো জগ গ্লাস নেই, শিক্ষার্থীদের পড়াবো চক ডাস্টার নেই। সেই স্কুলের বেঞ্চ এবং ব্ল্যাকবোর্ড তিনি বিক্রি করেন, অথচ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো হয়নি। কিন্তু আমরা জানি আমাদের স্বপ্ন, আমাদের ভালোবাসা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের একজন তরুণ এমপি আছেন, তরুণ সাংসদ আছেন, তিনি পদক্ষেপ নিয়েছেন এবং এটা বাস্তবায়ন করবেন, এটা আমার দৌড় দাবি। তারপরে আমি যখন ক্লাস 6 থেকে 8 পর্যন্ত পড়ি, আপনারা জানেন আমি এক জুনিয়র হাই স্কুলে পড়তাম। আমার শিক্ষক ছিলেন জনাব রাজ্জাক স্যার। প্রাইভেটে টাকা দিতে পারতাম না, তিনি কোনোদিন প্রাইভেটের টাকা চাইতেন না, আমাদের বিনা পয়সায় পড়াতেন। আমি লজিং থাকতাম, সেই লজিং বাড়িতে রাতে পড়ি কিনা তিনি জানালার ফাঁক দিয়ে, দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখতেন, আমরা সেটা জানতাম না। পরের দিন স্কুলে এসে যদি এই যে শিক্ষক যাদেরকে পেয়েছি, এই সব শিক্ষক, তাদের কারণে আজকে আমি আলমগীর। সেই সময় আমরা পেয়েছিলাম বাবুল ভাই, মনোহর ভাই, তারা সদ্য বৃত্তিপ্রাপ্ত হয়েছেন, ক্লাস 8-এ বৃত্তি পেয়েছেন। তাদের দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি, আমরা পরে বৃত্তি পাই, আমরা ভর্তি হই রৌমারী সিরিজামান হাই স্কুলে। সেই হাই স্কুলে আমি 2 বছর পড়ি। সেখানে পেয়েছিলাম আমার জীবনের অন্যতম কিছু শিক্ষক,
তার মধ্যে অন্যতম হলেন মজিবুর বিএসসি, যিনি আমাদের কাছ থেকে কোনো টাকা নিতেন না, ফ্রি প্রাইভেট পড়াতেন। আমি যখন এসএসসি পাশ করে রংপুর কারমাইকেল কলেজে ভর্তি হই, তখন কথাটি খারাপ শোনালেও সত্য, আমার এক নিকটাত্মীয় আমার বাবাকে বলে, তুমি তোমার ছেলেকে কারমাইকেল কলেজ রংপুরে ভর্তি করাচ্ছ, তুমি তো তার টাকা যোগান দিতে পারবে না, তোমার তো ভিক্ষা করে পড়াতে হবে তোমার সন্তানকে। আমার মনে আছে আমার বাবা স্পষ্ট জবাব দিয়েছিল, ভিক্ষা তো দূরের কথা, আমার শরীরের রক্ত বিক্রি হলেও আমি আমার সন্তানকে পড়ালেখা করাবো। আমি এই চ্যালেঞ্জ নিলাম। আমার বাবা সেই চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়েছেন। আমার বাবা আজ সফল। আমার বাবার স্বপ্নকে সফল করার জন্য আমরাও জিত নিয়ে এগিয়ে গিয়েছি। আমি যখন রংপুর কারমাইকেল কলেজে পড়ি, আমি যে মেসে থাকতাম, সেই মেসে একদিন ক্লাস করে এসে দেখি আমার টেবিলের বই, আমার বিছানার কম্বল বৃষ্টিতে ভেজা। আমি যখন কলেজে ছিলাম তখন বৃষ্টি হয়ে গেছে। এসে দেখি যেই রুমে থাকতাম সেই টিনের ফুটো দিয়ে বৃষ্টির পানি পড়ে আমার বই ভিজে গেছে। আমি তখন নীরবে কান্না করি। তখন আমার বড় ভাই ছিলেন মনোয়ার ভাই আমার পিঠ চাপড়ে দিয়ে বলে, আর তো কতদিন, এই তো চলে যাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। এই যে স্বপ্ন আমার সামনে, আমি অনেককেই দেখতে পাচ্ছি, আমি সবার নাম হয়তো বলতে পারছি না, নাম বলে আমি শেষও করতে পারবো না। আপনাদের অবদানে আমি এই আলমগীর। আমি যখন ভর্তি পরীক্ষা দেই, আমি যখন ভর্তি পরীক্ষার জন্য কোচিং করি, পড়ালেখা করি, তখন আমার উচ্চতা ছিল 5 ফিট 7 ইঞ্চি। আজকে আমার উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি। সেই 5 ফিট 7 ইঞ্চি একজন মানুষের ওজন ছিল মাত্র 48 কেজি। আমি পড়াশোনা করতে করতে আমি যখন চান্স পাই, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকি, তখন মাত্র 48 কেজি ওজন নিয়ে আমি ঢুকি। আজ আমার ওজন 70 কেজি প্লাস। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাই, তখন শুরু হয় আর এক সংগ্রামের গল্প। টিউশন, আর একদিকে হচ্ছে বাবা মার সংগ্রাম। এভাবে আমি অনার্স মাস্টার্স শেষ করি। আমি যখন এই আজকের যে বিসিএস ক্যাডার, যখন আমি বিসিএসের প্রস্তুতি শুরু করি, সেই প্রস্তুতির প্রাকলগ্নে আপনারা জানেন সারা বিশ্বব্যাপী কোভিড-19 সারা বিশ্বকে আক্রমণ করে ফেলে। আমাদের বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ হয়ে যায় 2021 সালের মার্চ মাসে। 17 মার্চের মধ্যে আমাদের হল খালি করে দিতে হয়, আমাদেরকে বাড়িতে চলে আসতে হয় সমস্ত কিছু নিয়ে। সেই কোভিড পিরিয়ডে আমি আজকের যে 41তম বিসিএসের ক্যাডার, আমার বাড়ির রুমকে আমি সেই আমার হলে, আমার বিশ্ববিদ্যালয়ের যে রিডিং রুম ছিল, পড়ার কক্ষ ছিল, সেই পড়ার কক্ষে আমি পরিণত করি। আমি আমার পড়াশোনা চালিয়ে যাই। আপনারা জানেন কোভিডের আগে আমার বাবা মার কষ্ট দেখে আমি একটা উদ্যোগ গ্রহণ করেছিলাম, আমি একটা হাঁসের খামার দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, সেই হাঁসের খামারে আমার বাবা মা বড় একটা অর্থের ক্ষতি হয়ে যায়। আমরা ঋণে জর্জরিত হয়ে যাই। আমার মায়ের একটা গরু ছিল, সেই গরু বিক্রি করে আমার বাবাকে গাজীপুরের কালিয়াকুড়ে পাঠিয়ে দেই একটা অটোরিকশা কিনে, যে আপনি এই অটোরিকশা চালিয়ে ঋণ শোধ করবেন। ইতিমধ্যে আমার এই 41তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ডেট হয়ে যায়। আমি যে ঢাকায় পরীক্ষা দিতে যাব, সেই অজানা গন্তব্য, হলগুলো বন্ধ, ঢাকায় হচ্ছে বেশিরভাগ বন্ধুবান্ধব নেই। আমি ঢাকায় যাই, আমি পরীক্ষাটা দেই। পরীক্ষা দিয়ে মুন্সিগঞ্জের ইসলামপুরে আমার এক বন্ধু থাকতো। সেই বন্ধুর বড় ভাইয়ের সাথে আমি যোগাযোগ করি যে, ভাই, এই মুহূর্তে তো আমার ঢাকায় থাকা সম্ভব হচ্ছে না, আমি তো ঢাকার ব্যয় সংকুলন করতে পারবো না, টিউশনগুলো বন্ধ, এই কোভিড পিরিয়ডে টিউশন বন্ধ হয়ে গেছে, কেউ বাসায় পড়াতে যাইতে দেয় না, আমি তাহলে কি করব?
সেই মহসিন ভাই তিনি এখানে নাই, কিন্তু কৃতজ্ঞতার সহিত তার নাম আমি উল্লেখ করছি। কারণ আমি যখন এই 41তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রস্তুতি নেই, তখন আমি মুন্সিগঞ্জের ইসলামপুরে ছিলাম। প্রথমত আমি 1 মাস লজিং থাকি সেখানে। 1 মাস লজিং থাকার পরে আমাকে ওই বড় ভাই একটা মেস ঠিক করে দেয়। আমরা 2 বন্ধু গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর তিনি টিউশন ম্যানেজ করে দেন, কিন্তু সেখানেও একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি যে স্টুডেন্টকে পড়াতাম সেখানে যদি অল্প টাকা দিত, সেই টাকা দিয়ে মুন্সিগঞ্জের ব্যয় আমি সংকুলন করতে পারতাম, কিন্তু আমার টিউবারকুলোসিস ধরা পড়ে। কারণ সেই মেসে থেকে আমি এবং আমার বন্ধু রাসেল আমরা নিজেরা রান্না করে খেতাম। সেখানে আমরা ভুয়ো রাখার মতো আমাদের কোনো সামর্থ্য ছিল না। নিজেরা সকালে রান্না করতাম, সেই খাবার আমরা রাত অবধি খেতাম। কখনো রাত অবধি রান্না করলে পরের দিন দুপুর অবধি খেতাম। এই ঠান্ডা খেয়ে খেয়ে আমার টিউবারকুলোসিস ধরা পড়ে। হঠাৎ করে আমার গ্ল্যান্ড টিউবারকুলোসিস ছিল, আমার ভোকালটা বন্ধ হয়ে যায়। আমি একদিন হঠাৎ টিউশনে গিয়ে আমি আর কথা বলতে পারছি না, আমার গলাটা ফ্যাকাশে হয়ে গেছে, কোনো সাউন্ড বের হচ্ছে না। এভাবে আমার টিউশনটা চলে যায় ওখানে। পরবর্তীতে আমি যে আমার বাবা মাকে জানাবো যে আমার টিউবারকুলোসিস ধরা পড়েছে, আমার চিকিৎসা দরকার, সেটা আমার বাবা মাকে আমি জানাইনি। কারণ আমার বাবা তখন অটোরিকশা চালায় গাজীপুরের কালিয়াকুড়ে। আমি জানানোর সাহস পাইনি যে আমার বাবা রাস্তায় বের হবে, তিনি চিন্তা করবেন কখন না কোন অ্যাক্সিডেন্ট করে ফেলেন। আমি শুধুমাত্র আমার ছোট ভাই আলামিনকে জানাই বিষয়টা। তারপরে আমার কিছু শুভাকাঙ্ক্ষী বড় ভাই, সেই আবারও নাম বলতে হয়, সেই মনোয়ার ভাই, বাবুল ভাই, জাহিদ ভাই, আমার বন্ধু ছিল রাসেল, আমার বন্ধু ছিল সাবিত। তারা নিজেরা কথা বলে এক একজন এক এক জায়গায় ছিল। তারা অনলাইনে গ্রুপ করে তারা একটা মেডিকেল ফান্ড গঠন করে। প্রথম দিন আমার বায়োপসি করাতে 14,000 টাকা খরচ হয়, অথচ 14 পয়সাও আমার পকেটে ছিল না। সেটা আমার এই বড় ভাইরা, আমার বন্ধুরা, তারা নিজেরা আমার ট্রিটমেন্ট করিয়েছে। দীর্ঘ 6 মাস, আপনারা জানেন টিউবারকুলোসিসের ওষুধ দীর্ঘ 6 মাস নিতে হয়, কোনো ডোজ মিস করা যায় না, তাহলে এই জীবাণু ধ্বংস হয় না। সেভাবেই একদিকে আমার শারীরিক অসুস্থতা, আর একদিকে আমার এই 41তম বিসিএসের প্রস্তুতি, দুটা সমান তালে চলতে থাকে। এভাবেই মুন্সিগঞ্জে আমি সময় অতিবাহিত করি। হঠাৎ করে যখন নিউ নর্মাল শুরু হয়ে গেল, পৃথিবী যখন স্বাভাবিক হয়, করোনা ভাইরাসের প্রকোপ যখন কমিয়ে আসে, যখন বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হয়ে যায়, তখন আমাদের হলগুলা খুলে দেয় বিশ্ববিদ্যালয়ের। হলগুলা খোলার পরে আমাদের কাছে বার্তা আসে, যে যেই রুমে ছিলেন দ্রুত রুমে না উঠলে রুমগুলো দখল হয়ে যাবে। আমরা এক রাতের সিদ্ধান্তে সেই মুন্সিগঞ্জ থেকে চলে আসি। কিন্তু ততদিনে বিদ্যুৎ বিল সহ আমার যে বড় ভাই, বন্ধুর বড় ভাই মহসিন ভাই আমাদের একটা দোকান ঠিক করে দিয়েছিলেন। সেই দোকান থেকে আমরা আলু কিনতাম। আপনারা জানেন মুন্সিগঞ্জ আলুর জন্য বিখ্যাত। সেই দোকান থেকে সমস্ত খরচ খাইতাম। সেই দোকানে আমাদের 20,000 টাকা বকেয়া পড়ে যায়। কিন্তু আমাদের পরের দিন ভোরবেলা ঢাকায় হলে ফিরতে হয়। তখন সেই বড় ভাই জিম্মি হয়, আমরা পরের দিন ভোরবেলায় চলে আসি ক্যাম্পাসে। এভাবে আমার যে 41তম বিসিএস, সেই জার্নিটা ছিল অনেক কঠিন। সেই জার্নি এভাবে আমি পাড়ি দিয়েছি। সেই জার্নিতে অসংখ্য মানুষকে পেয়েছি, যাদের সবার নাম আজ এইখানে আমি বলতে পারলাম না, কিন্তু তারা আমার হৃদয়ে আছেন, হৃদয়ে থাকবেন। সবশেষে শুধু এটুকু বলবো যে আপনারা আমার জন্য দোয়া করিয়েন, আমি যেন এখান থেকেও কোনো ভালো জায়গায় যেতে পারি, আমি যেন এই এলাকার জন্য কিছু করতে পারি। কারণ আজকের এই আলমগীর সমস্তটাই আপনাদের। আজকের আমার অর্জন আপনাদের অর্জন, আজকের আমার অর্জন আমার বাবা মায়ের অর্জন, আজকের এই অর্জন এই রাষ্ট্রের অর্জন। কারণ আমি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের খরচ বহন করে রাষ্ট্র।
তাই আমি মনে করি আজকে আমি যে একজন বিশেষ কর্মকর্তা হয়েছি, আমার উপরে দায়িত্ব আছে রাষ্ট্রের জন্য কোনো কিছু করার, আমার এলাকার জন্য কোনো কিছু করার। আপনারা শুধু এতটুকু সাপোর্ট দেবেন, ভালোবাসা দেবেন, দোয়া করবেন। বলতে চাই ভবিষ্যতে সুযোগ পেলে পাশে দাঁড়াবো, কাজ করব। সর্বশেষ আমি আবারও আজকে আমাদের যে প্রধান অতিথি বিপ্লব ভাই, তিনি সারাদিন প্রোগ্রাম করে যেভাবে হচ্ছে রাত্রে এই চরে এসছেন, চিলমারি থেকে যারা এসছেন, রৌমারি থেকে যারা এসছেন, আমার সামনে যে এলাকাবাসী আছেন, আমার শিক্ষকরা আছেন, আমার বাবা মা আছেন, তাদের প্রতি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।